3 আগস্টের মধ্যে জুলাই সনদ না হলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। নির্বাচনে যত দেরি হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে, সিলেটে মির্জা ফখরুল। এবং কুষ্টিয়ার দৌলতপুর থেকে মাদক ছড়িয়ে পড়ছে সারা দেশে। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছে আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির ফ্লোট ক্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। 3 আগস্টের আগে জুলাই সনদ ঘোষণা না করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজশাহীর পর্যটন মোটেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন। এছাড়া নাটোরে এনসিপির পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ করেন নাহিদ ইসলাম। রাজশাহী থেকে দুপুরে নাটোরে পৌঁছায় এনসিপির নেতৃবৃন্দ। নাটোর সদর উপজেলার ঢালান তকিয়া বাজার থেকে পদযাত্রা শুরু হয়। পরে শহরের মাদ্রাসা মোড়, স্বাধীনতা চত্বরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও জুলাই সনদ নিয়ে কোনো ধরনের টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আমাদের নাটোরের এই কর্মসূচিতে ন্যাক্কারজনকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। হুঁশিয়ারি দিতে চাই, মাত্র 1 বছর আগের ঘটনা। এই ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় দীর্ঘায়িত হতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয় না। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। নাটোর পার হয়ে জুলাই পদযাত্রা এখন সিরাজগঞ্জ জেলায় হাটিকুমরুল বাইপাস থেকে। আরো বিস্তারিত জানাচ্ছেন নওশাদ রানা সানভি। সানভি, বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই, নেতাকর্মীর ভিড় কেমন দেখছেন? দেশ গড়ার প্রত্যয়ে এনসিপি কিন্তু 1 জুলাই থেকে পদযাত্রা শুরু করেছে। সিরাজগঞ্জে সকাল থেকেই অবস্থান করছে। এখানে সকাল থেকেই বিভিন্ন পিকআপে এবং মিছিল নিয়ে যাচ্ছে এনসিপি নেতাকর্মীরা। এছাড়াও কিন্তু এখানে কিছুক্ষণ আগেও কিন্তু বিশাল একটি র্যালি গিয়েছে এখান দিয়ে। এই কিছুক্ষণের মধ্যে সিরাজগঞ্জে আসবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, সার্জিস আলম দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক, হাসনাত আবদুল্লাহ সহ প্রায় শতাধিক নেতাকর্মী এর একটি বর উপস্থিত হওয়ার কথা রয়েছে। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বরণ করে উপস্থিত এনসিপির সিরাজ কিন্তু আশেপাশ দিয়ে ঘোরাফেরা করছে। এই মাত্র 1 মিনিট আগে এদিক দিয়ে বিশাল একটি মিছিল গিয়েছে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের। এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। সানভি, আপনি খবর রাখতে থাকুন, পরবর্তীতে প্রয়োজনে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। জুলাই পদযাত্রা এখন সিরাজগঞ্জের পথে হাটিকুমরুল বাইপাস থেকে, জানাচ্ছিলেন নওশাদ রানা সানভি। ছাত্র জনতার অভ্যুত্থানের মাস জুলাই নিয়ে এবারে আমাদের বিশেষ আয়োজন, যে মাস 36 দিনের। সন্তানকে কথা দিয়েছিলেন চকোলেট নিয়ে আসবেন, আর ফেরা হয়নি বাবার। 20 জুলাই গাজীপুর বোর্ড বাজারে গুলিতে শহীদ হন আরিফ হোসেন রাজীব। বিয়ের 5 বছরের মাথায় স্বামীকে হারান স্ত্রী, পিতৃহীন হয় শিশু, বন্ধ হয়ে যায় পরিবারটির আয় উপার্জন। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যদি অনুমতি না দিত এই মানুষ কখনো মরল নইলে বাবা। কোনো সান্ত্বনায় মানছে না মায়ের মন, থামছে না তার চোখের পানি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার টর্কি আওয়াজ গ্রামে মা রহিমা বেগমের হাহাকারে যেন কেঁপে ওঠে আকাশ বাতাস। মা কইয়া একটা ডাক দিত আইয়া যে ও মা, এই তুই তো আমার মনটা বইরা গেল কইলে বাবা। রহিমা রজ্জব প্রধান দম্পতির 6 সন্তানের মধ্যে আরিফ হোসেন রাজীব ছিলেন সবার বড়। ঢাকার গাজীপুরের বোটবাজারে ভাঙাড়ির দোকানে কাজ করতেন। অতি দরিদ্র পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্ত্রী, সন্তান, অসুস্থ মা বাবা ও ভাই বোন সবার ভরণ পোষণের দায়িত্ব ছিল তার কাঁধে। 2024 সালের 20 জুলাই কর্মস্থলে যাবার পথে গুলিবিদ্ধ হন রাজীব। গাজীপুর সদর মেডিকেলে নিলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন সরকারের কাছে আমার একটাই দাবি, প্রথমত আমার সন্তানের বিচার, দ্বিতীয়ত আমার একটা ছোট সন্তান আছে, তার একটা চাকরি, যাতে আমার ভিক্ষা করতে না হয়। নরসিংদীর মেয়ে শরীফা ভালোবেসে বিয়ে করেন রাজীবকে। তাদের কোলজুড়ে আসে একমাত্র সন্তান ইব্রাহিম। তার বয়স মাত্র ৩। কি এক অজানা কারণে ছেলে সেদিন খুব কেঁদেছিল, বাবাকে যেতে দিতে চাইছিল না। রাজীব ছেলেকে বলেছিলেন ফেরার সময় চকলেট নিয়ে আসব। কেঁদো না। আর ফেরা হয়নি। পরিবারের কান্নাও থামেনি। কত হাজার হাজার মানুষের বুক খালি হয়েছে, কত হাজার হাজার মহিলা গোস্বামী গেছে আমার মতন। রাজীবের পরিবার বিভিন্ন মাধ্যম থেকে প্রায় ২০ লাখ টাকা অনুদান পেয়েছে। তারপরও ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি তাদের। ব্যক্তির অভাব অর্থ দিয়ে পূরণ হয় না। শহীদ রাজীবের পরিবার তারই উদাহরণ। বোঝন আমার গলাটা ধরে কান্দে না বাবা, তখন আমি পৃথিবীতে থাকি না বাবা। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। এতে বিচার ব্যবস্থা নড়বড়ে হয়ে যাবে, বাণিজ্যে স্থবিরতা আসবে এবং সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে। সোমবার সিলেটে এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, তাঁর দল ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়ছে। নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী আর কোনো সরকার হতে পারে না। বিএনপি মহাসচিব বলেন, তাদের একটাই চাওয়া, একটি গণতান্ত্রিক বাংলাদেশ যা দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে। বিএনপির ৩১ দফাতেই দেশের ভবিষ্যৎ নিহিত বলে তিনি উল্লেখ করেন। পরে মির্জা ফখরুল শহীদদের স্মরণে আয়োজিত একটি স্মরণ সভায় যোগ দেন এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। এই সময় তিনি ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। টাঙ্গাইল ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশের খবর। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে কেএমপি ভবন ঘেরাও করে রেখেছে ছাত্র জনতা। আরও বিস্তারিত আমরা জানবো। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম আমাদের সাথে যুক্ত আছেন। অসীম, ছাত্র জনতা বেশ কিছুদিন ধরেই কুমিল্লা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। আজকের আন্দোলনের খবর জানাবেন। মোহাম্মদ অসীম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সিয়াম, খুলনা মেট্রোপলিটন যে পুলিশ কমিশনার রয়েছে জুলফিকার আলী হায়দার, তার পদত্যাগের দাবিকে কিন্তু পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল, খুলনা কেএমপি কমিশনার যে কার্যালয় রয়েছে সেটি ব্লকেট কর্মসূচি, সেই ব্লকেট কর্মসূচি কিন্তু বিকাল 3:30টার দিকে শুরু হয়েছে। এই ব্লকেট কর্মসূচির ফলে যেটি হয়েছে, খুলনা যে সড়ক রয়েছেন অর্থাৎ খানজাহান আলী সড়ক, বিশেষ করে খুলনা নগরীর অন্যতম সড়ক, সেই সড়ক কিন্তু একেবারে বন্ধ করে ছাত্র জনতা বিক্ষোভ করছে। পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির মধ্যেও কিন্তু সড়কগুলো বন্ধ রেখে কিন্তু বিক্ষোভকারীরা আন্দোলন করেছে। আসলে গত 26শে জুন থেকেই কিন্তু এই পুলিশ কমিশনারের পদত্যাগের যে দাবি, সেই দাবিতে কিন্তু বিক্ষোভ করে আসছেন। তবে পুলিশ কমিশনার কিন্তু এখনো তার জায়গায় অনড় রয়েছেন। তবে ছাত্র জনতা বলছে যে পর্যন্ত পুলিশ কমিশনারের পদত্যাগ না হবে সে পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আর পুলিশ কমিশনার কিন্তু তাদের এই আন্দোলনে কোনো কর্ণপাত করছেন না। মূল যে বিষয়টি হয়েছিল, গত 25 জুন খুলনা থানার সাবেক একজন তাকে গ্রেপ্তারকে এবং ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে কিন্তু এই জি, আমরা পুরো ঘটনাটি প্রথম থেকে জানি। আপনি খবর সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আরো বিস্তারিত আপনার কাছ থেকে আমরা জানবো। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। দুটি
পৃথক সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল ও মুন্সিগঞ্জে নিহত হয়েছেন 4 জন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়িতে ঢাকা জামালপুর মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হন, আহত হন 1 জন। ধনবাড়ি থানার ওসি SM শহীদুল্লাহ জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি বাসের সাথে মধুপুরগামী সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী মারা যান। পরে হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন। এদিকে দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে 1 জন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আজগর আলী, তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। আবারও বিরতিতে যাচ্ছি, খানিক বাদে ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তাঁর বক্তব্যে। আমাদের প্রত্যাশা, আমরা চাই প্রত্যেকটা ব্যাংকই যেন তাদের গ্রাহকদের আস্থার জায়গা হতে পারে। আমরা চাই তারা যেন প্রত্যেকেই গ্রাহককে ধরে রাখে, অ্যাট্রাক্ট করতে পারে এবং নতুন নতুন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট দিয়ে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে। ব্যাংকিং বা আর্থিক খাত কোনো স্থবির কার্যক্রম না, এটা একটা ডায়নামিক প্রক্রিয়া, এটা চলমান, এটা নদীর মতোই প্রবাহিত। কাজে এখানে আমাদেরকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। ইনোভেশন কোনো শেষ নাই, শুরু হয়েছে কবে জানি না, বাট শেষ কবে হবে তাও জানি না, কিন্তু আমরা চলতে থাকবে, আমাদের কার্যক্রম চলতে থাকবে নদীর মতোই। নদী কবে শুরু হয়েছে আমরা কেউ নদীও জানে না হয়তো, বা শুরুতে একসময় হয়েছে, তো আমাদেরও চলতে থাকবে। এই রিফর্মের কোনো শেষ হবে না, একটা রিফর্ম যাবে আরেকটা আসবে, এবং যেটাকে আমরা বলি রিস্কের কোনো শেষ নেই। কোথা থেকে কোন ধরনের ঝুঁকি উৎপত্তি হবে সেটা কেউ বলতে পারবে না, কারো পক্ষে বলা সম্ভব নয়। কথা বলছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অন্যান্য খবরে যাচ্ছে, মাদকের স্বর্গরাজ্য কুষ্টিয়ার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুর। ভারত থেকে পাচার হয়ে এই সীমান্ত দিয়ে প্রতিদিন দেশে প্রবেশ করছে কোটি কোটি টাকার মাদক, ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে। বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝে মধ্যে কিছু মাদক বহনকারী ধরা পড়লেও প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দৌলতপুর সীমানায় ভারতের সাথে 46 কিলোমিটার সীমান্ত, তার মধ্যে 18 কিলোমিটারে ভারতের কাঁটাতারের বেড়া, বাকি সীমান্ত এলাকা রয়েছে উন্মুক্ত। সে পথে রাতের আঁধারে সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে নানা কৌশলে চলে আসে লক্ষ কোটি টাকার মারাত্মক সব মাদকদ্রব্য। এখানে হাত বাড়ালেই মেলে ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, ইয়াবা ও এলএসডির মতো মাদক। এটিএন নিউজের ক্যামেরায় মাদক পাচারের কথা স্বীকারও করে ক্যারিয়াররা। ইন্ডিয়ান বিএসএফ যখন আজাম দেয়, সেখন বিএসএফ এর একটা চেঞ্জ হয়, বিএসএফ ওপি চেঞ্জ হয়, সেই টাইমটাই মাল পার করে বর্ডার দিয়ে। একটা বুঝাই এনে দিলে আমরা 1000 কোটি টাকা দেয়, আর সে যেখানে পুষিয়ে নেয় সেই জায়গায় আমরা পুষিয়ে দিই। প্রশাসনের লোকের সাথে আগে কন্ট্যাক্ট করার পরে ওরা ঘাটে যায়, যার পরে সে মালটা পার করে। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝে মধ্যে কিছু চালান ও এর বহনকারীরা ধরা পড়লেও মূল হোতারা সবসময় থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। নেপথ্যের গডফাদারদের আইনের আওতায় আনা না গেলে কমবে না মাদকের ভয়াবহতা, এমনটাই মনে করেন সচেতন মহল। যুব সমাজের ছেলে পেলে এখন নষ্ট হয়ে গেছে, সব ওদের কাছ থেকে খুচরা বিক্রয় করে, তারা খায়, হাতের নাগালেই তারা মাদকটা পাচ্ছে, এবং এটা পেয়ে কি হচ্ছে সামাজিকভাবে এটার ইফেক্টটা পড়ছে। হ্যাঁ, তবে সীমান্ত দিয়ে রাতের আঁধারে মাদকের চালান ঢুকলেও পুলিশের দাবি তাদের অবস্থান কঠোর। সীমান্তবর্তী এলাকা থেকে যাতে কোনো মাদক দ্রব্য অত্র অঞ্চলে বা অত্র অঞ্চলের বাইরে না যেতে পারে, সেই জন্য আমরা সবসময়ের জন্য চেকপোস্টের করে থাকি। এছাড়াও আমাদের বিশেষ নজরদারি রয়েছে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে নাসির ফ্লোট ক্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। 3 আগস্টের মধ্যে জুলাই সনদ না হলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। নির্বাচন যত দেরি হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে, সিলেটে মির্জা ফখরুল। কুষ্টিয়ার দৌলতপুর থেকে মাদক ছড়িয়ে পড়ছে সারা দেশে। এবং টাঙ্গাইল ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।